আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাটির সার। মাটির সার, সার কাকে বলে? না, সার হচ্ছে যে গাছ যেখান থেকে খাদ্য নেয়, গাছের খাদ্য হচ্ছে সার। তাহলে মাটিতে গাছের খাদ্য, সেটাই হচ্ছে মাটির সার। আজকে আমরা তোমাদের মাটির সার সম্বন্ধে একটু সংক্ষেপে আমরা আলোচনা করব, নিজেরা একটু জানবো, বুঝবো। তো প্রথমে আমরা আসছি যে মাটির সজীব উপাদানগুলি কি কি। তা তোমরা প্রত্যেকে যখন খেলাধুলো করো তখন তোমরা মাটি নিয়ে যখন কোনো জিনিস তৈরি করো, তোমরা কিন্তু মাটির বিভিন্ন উপাদান তোমরা কিন্তু দেখেছো। যে দেখেছো কিছু পোকামাকড় মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, বা তোমরা যারা চাষ করছো তারা যখন লাঙল দিয়ে বা কোদাল দিয়ে যখন চাষিরা চাষ করছে, দেখতে পেয়েছো যে কিছু কেঁচো মাটি থেকে উঠে এসছে, কিছু পোকামাকড় মাটি থেকে উঠে এসছে। মাটিতে খুঁড়তে গিয়ে কিছু পচা তোমরা পাতা পেয়েছো, শুকনো জিনিস পেয়েছো, প্লাস্টিক পেয়েছো। তো এইগুলো হচ্ছে মাটির বিভিন্ন প্রকার উপাদান, সেগুলো থাকে। তো আমরা আসছি যে মাটির সজীব উপাদানগুলি কি কি, মাটিতে কি কি সজীব, অর্থাৎ যাদের প্রাণ আছে তাদের আমরা বলি সজীব। তো মাটির সজীব উপাদানগুলি কি কি? না, মাটির সজীব উপাদান হলো কি? কেঁচো। কেঁচো, বিভিন্ন প্রকার ছোট ছোট পোকামাকড়, ছোট ছোট জীবাণু, এইগুলো হচ্ছে মাটির সজীব উপাদান। তাহলে কি হলো মাটির সজীব উপাদান? মাটিতে কেঁচো থাকে, বিভিন্ন প্রকার ছোট ছোট পোকামাকড় থাকে, ছোট ছোট জীবাণু। জীবাণু হচ্ছে অতি ক্ষুদ্র জীব, যেগুলোকে আমরা সহজে খালি চোখে দেখতে পাই না, সেগুলো মাটিতে দেখতে পাওয়া যায়। এগুলো কিন্তু মাটিতে সজীব উপাদান হিসাবে থাকে। তো এখানে একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে মাটিতে বিভিন্ন কেঁচো রয়েছে, কিলবিল কিলবিল করছে কেঁচো। কেঁচো কিন্তু মাটির ভীষণ উপকারী বন্ধু। কেঁচো কিন্তু মাটির ভীষণ উপকারী বন্ধু। হ্যাঁ, মাটির উপকারী কৃষক বলা যায়। ভীষণ উপকারী। কেঁচো কি কাজ করে? না, কেঁচো দেখবে ভিজে মাটিতে, হ্যাঁ, বা মাটি যখন চাপা পড়ে তলাটা যখন জল জলে ভাব, সেসব জায়গায় কিন্তু কেঁচো দেখতে পাওয়া যায়। তাহলে কেঁচো কি কাজ করে? কেঁচো কিভাবে মাটির উপকার করে? কেঁচো কিভাবে মাটির উপকারে আসে? না, কেঁচো মাটিকে আলগা করে দিয়ে মাটির মধ্যে জল, আলো, বাতাস আসতে সাহায্য করে। ফলে মাটি উর্বর হয় ও ফসল ভালো হয়। অর্থাৎ কোন মাটি কতটা ফসল ভালো করবে এটা আমরা কিভাবে বুঝবো? না, যে মাটিতে জল, আলো, বাতাস প্রচুর পরিমাণে থাকে, সেই মাটিতে কিন্তু গাছপালা খুব ভালো হয়। তাহলে কেঁচো কি করে? মাটিকে আলগা করে দিয়ে মাটির মধ্যে জল, আলো, বাতাস আসতে সাহায্য করে। ফলে মাটি উর্বর হয় এবং ফসল কিন্তু ভালো হয়। ঠিক আছে? তা মাটিতে সজীব উপাদান বলতে কেঁচো। তাহলে কেঁচো কিভাবে মাটির উপকার করে সেটা আমরা বুঝলাম। এবার আমরা আসছি যে মাটিতে আরো থাকে জীবাণু। জীবাণু, ছোট ছোট জীব, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেই জীবাণু, সেগুলো কিভাবে মাটির উপকারে আসে? না, জীবাণু মাটির মৃত জৈব উপাদান। মাটির মৃত জৈব উপাদান বলতে, না, মাটির মৃত জৈব উপাদান বলতে, মাটির মৃত জৈব উপাদান বলতে আমরা কি বুঝি? না, জীব থেকে যে উপাদান পাওয়া যায় তাকে বলে জৈব উপাদান। জীব থেকে যে উপাদান। তো আমরা যখন বাড়িতে তরকারি তৈরি করি, সেই তরকারির খোসা, তরকারির তরকারির খোসা, মাছের আঁশ, মাছের কাঁটা, গোবর, ফলের খোসা, এইগুলো আমরা কি করি জানো? না, আমরা বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু বাবা বা মা বলেন যে এইখানে এইগুলো কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় ফেলবে, একটা গর্ত করে দেন, সেইখানে কিন্তু আমরা এইসব বর্জ্য বস্তুগুলোকে ফেলি। এবং এইগুলো কিন্তু সেই সব জায়গায় পচে, কি হয়? পচন ধরে। এবং পচলে বলে যে নাকি ভালো সার হয়, ভালো নাকি উদ্ভিদে খাবার তৈরি হয়, সেগুলো গাছের গোড়ায় দিলে নাকি গাছ বড় হয়। তাহলে এই যে তরকারির খোসা, মাছের আঁশ, কাঁটা, গোবর,
হ্যাঁ, বা ফলের খোসা, এইগুলো পচে কিভাবে? এই যে মৃত জৈব উপাদান, মাটির মৃত জৈব উপাদানকে জীবাণু, এই জীবাণুগুলো কিন্তু এই জৈব উপাদানগুলোকে ভাঙে, ভেঙে সরল করে মাটিতে মিশিয়ে দেয়। আর মাটিতে মিশিয়ে দিলে সেগুলো থেকে কিন্তু গাছ খাবার তৈরি করে, গাছের খাবার তৈরি হয়। তাহলে জীবাণু মাটির জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, মাটিতে সারের পরিমাণ বাড়িয়ে মাটিকে উর্বর করে। এবার আসছি যে কতগুলো সারের যদি আমরা নাম জানি, কতগুলো সারের যদি আমরা নাম জানি, কি? নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার। অর্থাৎ মাটিতে গাছে বাড়তে গেলে নাইট্রোজেন দরকার, এক ধরনের গ্যাসীয় পদার্থ, সেখান থেকে বিভিন্ন প্রকার যৌগ তৈরি হয়। ফসফেট দরকার, যেগুলো ফসফরাস থেকে তৈরি হয়। আর কম্পোস্ট, ওই যে জৈব সার, সেই জৈব সারকে আমরা বলি কম্পোস্ট সার, যেটা মৃত জৈব উপাদান থেকে তৈরি হয়, যেটা আগে আমরা পড়লাম, সেখান থেকে কিন্তু কম্পোস্ট সার তৈরি হয়, সেই সারকে আমরা কম্পোস্ট সার বলি। তাহলে কতগুলো সার হলো, কি? নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার। এবারে আমরা এই সার করছি, সার কেন গাছের উপকারী? সার গাছের কেন উপকারী? না, সার ভেঙে গাছ তার খাবার তৈরির উপাদান নেয়। এই সারকে ভেঙে গাছ তার খাবার তৈরির জন্য যেসব জিনিস প্রয়োজন সেগুলো কিন্তু নিয়ে নেয়। সার ভেঙে কি কি জিনিস গাছ খাবার হিসাবে নেয়? না, নাইট্রোজেন নেয়, ফসফরাস নেয়, পটাশিয়াম নেয়, এইগুলো কিন্তু গাছ নেয়। অর্থাৎ গাছের বৃদ্ধির জন্য বা খাবারের জন্য সার দরকার, এবং সার থেকে গাছ কি কি দেয়? নাইট্রোজেন নেয়, ফসফরাস নেয়, পটাশিয়াম নেয়। ঠিক আছে? এইবারে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেটা হচ্ছে মাটিতে যে পলিথিন প্লাস্টিক মেশানো থাকে, সেগুলো কি কাজে লাগে? তোমরা দোকান থেকে যখন একটা জিনিস কেনো, দোকানদার তোমাদের প্লাস্টিকে করে দেয়। মিষ্টি দোকানে গেলে প্লাস্টিকে করে মিষ্টি দেয়, মুদিখানার দোকানে গেলে প্লাস্টিকে করে মুদিখানার দ্রব্য দেয়, ফলের দোকানে গেলে প্লাস্টিকে করে ফল দেয়। তাহলে এই যে প্লাস্টিক বা পলিথিন, বিভিন্ন প্রকার পলিথিন দিয়ে বিভিন্ন প্রকার দ্রব্য তৈরি হয়। এই যে প্লাস্টিক বা পলিথিন, সেগুলো আমাদের কিন্তু ভীষণ অপকারী। সেগুলো মাটিতে পড়ে গাছের ক্ষেত্রে কিন্তু সেগুলো ভীষণ অপকারী। ওগুলি মাটিকে আলো হাওয়া পেতে দেয় না, গাছের শিকড়গুলিকে মাটিতে ঢুকতে বাধা দেয়। অর্থাৎ মাটিতে আলো হাওয়া পেতে দেয় না। ওই পলিথিন বা প্লাস্টিক মাটির মধ্যে ঢুকে, এই যে যদি মাটি হয়, পলিথিন বা প্লাস্টিক, এই পলিথিন বা প্লাস্টিক মাটির মধ্যে দিয়ে জল, আলো, বাতাস মাটির মধ্যে ঢুকতে দেবে না। এগুলো মাটির মধ্যে জল, আলো, বাতাস ঢুকতে দেবে না। যদি জল, আলো, বাতাস এই পলিথিন প্লাস্টিক ভেদ করে মাটিতে ঢুকতে না পারে, তাহলে গাছ তার প্রয়োজনীয় খাবার তৈরি করতে পারবে না। আবার গাছের শিকড় বা মূল সেই পলিথিন বা প্লাস্টিক ভেদ করে মাটির মধ্যে ঢুকতে পারে না। তাহলে পলিথিন বা প্লাস্টিক কিন্তু আমাদের ভীষণ অপকারী। তোমরা যেখানে তেখানে পলিথিন বা প্লাস্টিক কিন্তু একদম ফেলবে না। এটা কিন্তু আমাদের গাছের বৃদ্ধিতে বাধা দেয়। আর গাছের যদি বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু গাছ যে খাবার তৈরি করে, সেই খাবার কিন্তু আমরা খেতে পারবো না। ঠিক আছে? এইবারে দেখো, এখানে একটা জলাশয়, দেখো জলাশয়তে কি পরিমাণে প্লাস্টিক ফেলেছে, প্লাস্টিক পলিথিন কি পরিমাণে, পুরো জলাশয়ের জলকে আর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন প্লাস্টিক আর পলিথিনের পুকুর। এবং এখানে জলের তলায় যে মাছ রয়েছে, বা যেসব গাছ রয়েছে, বা যেসব জীবাণু বা প্রাণী রয়েছে, তারা কিন্তু কেউ বেঁচে নেই। কারণ এই পলিথিন ভেদ করে বাইরের অক্সিজেন ভিতরে ঢুকছে না, বাইরের আলো ভিতরে ঢুকছে না। ফলে এবং প্লাস্টিক বা পলিথিনের যে রাসায়নিক দ্রব্যগুলো রয়েছে, সেগুলো জলে মিশে জলকে বিষাক্ত করে দিচ্ছে। ফলে জলের মধ্যে যদি আলো, বাতাস, অক্সিজেন না ঢোকে, তাহলে তলার মাছ বা অন্যান্য উদ্ভিদ কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, তারা কিন্তু মারা যাবে। ফলে পলিথিন বা প্লাস্টিক কিন্তু ভীষণ অপকারী। তাহলে এইবারে যদি আমরা আরেকবার গোটা জিনিসটা একটু ঝালিয়ে নেই, তাহলে আমরা কি বলছি?
যে মাটির সজীব উপাদান কি কি? না মাটির সজীব উপাদান হলো কেঁচো, বিভিন্ন প্রকার ছোট ছোট পোকামাকড়, ছোট ছোট জীবাণু ইত্যাদি। কেঁচো কিভাবে মাটির উপকারে আসে? না কেঁচো মাটিকে আলগা করে দিয়ে মাটির মধ্যে জল, আলো, বাতাস আসতে সাহায্য করে, ফলে মাটি উর্বর হয় ও ফসল ভালো হয়। জীবাণু কিভাবে মাটির উপকারে আসে? জীবাণু মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, ফলে মাটিতে সারের পরিমাণ বাড়িয়ে মাটিকে উর্বর করে। কতগুলি সারের নাম বলো? নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার। সার গাছের কেন উপকারী? না সার ভেঙে গাছ তার খাবার তৈরির উপাদান নেয়। কি কি উপাদান নেয়? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। মাটিতে যে পলিথিন, প্লাস্টিক মেশানো থাকে সেগুলো কি কাজে লাগে? সেগুলি গাছের ক্ষেত্রে অপকারী। ওগুলো মাটিকে আলো, হাওয়া, বাতাস পেতে দেয় না, গাছের শিকড়গুলিকে মাটিতে ঢুকতে বাধা দেয়। এইবার তোমরা বাড়িতে গিয়ে আলোচনা করে কিন্তু এটা করে আনবে কি না মাটির উপকারী উপাদান কিভাবে উপকার করে। মাটির উপকারী উপাদান কিভাবে উপকার করে, কি কি উপকারী উপাদান আছে তোমরা জানলে, শিখলে, সেটা কি করে উপকার করে এখানে তোমরা লিখবে। মাটির ক্ষতিকর উপাদান কিভাবে ক্ষতি করে সেটা তোমরা জানলে, শিখলে, সেটা লিখবে। উপকারী উপাদান বাড়াতে আর ক্ষতিকর উপাদান কমাতে আমরা কি কি করব, তোমরা যেটা মনের মধ্যে তোমাদের যেটা মনে হয় সেটা কিন্তু তোমরা লিখে আনবে। তাহলে এগুলো যদি তোমরা সঠিকভাবে প্রকৃতি থেকে দেখে লিখে আনতে পারো, তাহলে কিন্তু তোমাদের বিষয়বস্তু সম্বন্ধে একটা সম্যক ধারণা হয়ে যাবে।